এসআইপিভি ফিজিক্সের প্রবলেম সলভিং স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে সকলকে স্বাগত। আমি অয়ন মুখার্জি। আর আজ আমরা আলোচনা করব সুষম ত্বরণের একমাত্রিক গতিতে গতিশীল কোনো বস্তু কণার সাধারণ গতি সম্পর্কিত। সাধারণ মানে খুব সরলতম গতি সম্পর্কিত, যেগুলো সম্পর্কে হয় আমরা ক্লাস 9-এ হয়তো আলোচনা করে এসেছি। স্পেশালি এই সিরিজ অফ কোর্সটি আমরা বানিয়েছি শুধুমাত্র ক্লাস 11-এর স্টুডেন্টদের জন্য, যেখানটায় আমরা প্রবলেম সলভিং স্কিল সম্পর্কিত আলোচনা করব। এই সিরিজের প্রতিটি ভিডিওতেই আমরা প্রথম যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের উপর একটা শর্ট থিওরি নিয়ে আমরা আলোচনা করব। শর্ট মানে এতটাই শর্ট, সেটা বলা যেতে পারে যে ফর্মুলাগুলো নিয়ে আলোচনা করব। ফর্মুলাগুলোর বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা আলোচনা করব এবং তারপর সেই ফর্মুলা বা সেই থিওরি রিলেটেড কিছু প্রবলেমকে আমরা এক্সাম্পল হিসাবে সলভ করব। তাহলে আমরা শুরু করছি শর্ট থিওরি। আমরা প্রত্যেকেই এখানে লিস্টেড প্রত্যেকটি ফর্মুলা সম্পর্কে অবগত। আমরা জানি যখন কোনো বস্তু বা বস্তুকণা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করে এবং এ সুষম ত্বরণে টি সময় অতিক্রম করে এটা, তারপরে তার বেগ যদি ভি হয়, তখন সেক্ষেত্রে এই প্রথম ফর্মুলাটি আমাদের কাজে আসে। এবং যদি কোনো বস্তু বা বস্তুকণা ইউ বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে এস দূরত্ব অতিক্রম করে, তখন তার দ্রুতি হয় ভি, তখন সেক্ষেত্রে দ্বিতীয় ফর্মুলাটি কাজে আসে। আর যদি কোনো বস্তু বা বস্তুকণা ইউ প্রাথমিক বেগ নিয়ে যাত্রা শুরু করে এ সুষম ত্বরণে টি সময় চলে এবং টি সময় চলার পর তার যদি অতিক্রান্ত দূরত্ব বা সরণ যাই বলি না কেন, সেটা যদি এস হয়, তখন সেক্ষেত্রে তৃতীয় ফর্মুলাটি কাজে আসে। আর চতুর্থ ফর্মুলা নিয়ে আমরা একদম লাস্টে আলোচনা করব, কারণ এই তিনটে ফর্মুলার ভেতরে একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স রয়েছে। এই প্রবলেমগুলো সলভ করবার সময় আমাদের সবার প্রথম যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, কোনো বস্তুকণা যদি একটি নির্দিষ্ট সরলরেখা বরাবর একই দিকে গতিশীল থাকে, নির্দিষ্ট সরলরেখা বরাবর একই দিকে গতিশীল, তাহলে এর যাত্রাপথের প্রত্যেকটি বিন্দুতেই এর বেগের মান এবং দ্রুতির মান সমান হবে। যদি সরলরৈখিক গতি না হয় এবং একই দিকের গতি না হয়, তখন সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি বিন্দুতে বেগের মান দ্রুতির মান আলাদা হতেও পারে এবং সেই ক্ষেত্রে প্রাথমিক বিন্দুতে এবং অন্তিম বিন্দুতে বেগ এবং দ্রুতির মান অবশ্যই সমান হবে। এটা আরো বলা ভালো, তাৎক্ষণিক বেগ এবং তাৎক্ষণিক দ্রুতির মান অবশ্যই সমান হবে। এই জিনিসটি আমরা মাথায় রাখবো এবং তার সাথে সাথে আমরা এই ফর্মুলাগুলোর ভেতরে একটা বিশেষ গোপনীয়তা লুকিয়ে রয়েছে, সেই জিনিসটি সম্পর্কে আমরা সবার প্রথম আলোচনা করে দেখি। দেখা যাবে আমি যদি কোনো একটা বস্তুকে যদি ছুঁড়ে দিই, তাহলে যেই মুহূর্তে বস্তুটা আমার হাত থেকে যে বেগ নিয়ে বেরোলো সেই বেগটাকে আমরা বলি প্রাথমিক বেগ। আমি যদি কোনো বস্তুকে ছুঁড়ে দিই, বস্তুটা আমার হাত থেকে যে বেগ নিয়ে বেরিয়ে গেছে, আমি কিন্তু সেই বেগটাকে আর চেঞ্জ করতে পারবো না। তাহলে প্রাথমিক বেগ কিন্তু একটা ধ্রুবক রাশি হয়ে যাচ্ছে যে কোনো মোশনের ক্ষেত্রে। আর এখানটায় আমরা ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন বলেছি, অর্থাৎ ত্বরণটা সুষম, অর্থাৎ এও কিন্তু ধ্রুবক। তাহলে এখানে প্রত্যেকটি ক্ষেত্রেই মাথায় রাখতে হবে ইউ আর এ, এই দুটি জিনিসই কিন্তু ধ্রুবক। তাহলে আমরা এই প্রত্যেকটি ফর্মুলা, এই তিনটি ফর্মুলার ভেতরে প্রত্যেকটিতে আমরা ধ্রুবক রাশিগুলিকে মার্ক করে রাখি। ব্যাস। আর বাকি যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখতে পারবো টি, টাইম। টাইম তো চেঞ্জ করছে, টাইম চেঞ্জের রেসপেক্টে কি চেঞ্জ করছে? ভেলোসিটি চেঞ্জ করছে। তাহলে এই টাইমটাকে আমরা দেখতে পাচ্ছি, টাইম কিন্তু চলরাশি এবং ভেলোসিটিটাও কি একটা চলরাশি। তাহলে আমি যদি অঙ্ক পড়ে কখনো বুঝতে পারি যে সময়ের সাপেক্ষে বেগ চেঞ্জ করছে এবং কন্ডিশন তো সেম থাকবেই, যে সুষম ত্বরণে এই বস্তু কণাটি চলছে, তখন সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ব্যবহার করতে পারি সময়ের সাপেক্ষে যখন বেগ পরিবর্তিত হচ্ছে। যদি প্রবলেম পড়ে বুঝতে পারি যে সরণের সাপেক্ষে বেগ পরিবর্তিত হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা কিন্তু 2 নম্বর ফর্মুলাটি ব্যবহার করতে পারি। এবং যখন বুঝতে পারবো প্রবলেম পড়ে যে সময়ের সাপেক্ষে বস্তুকণা এগিয়ে চলছে, মানে বস্তুকণা সরণ হচ্ছে বা বস্তুকণা দূরত্ব অতিক্রম করছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা তৃতীয় ফর্মুলাটি ব্যবহার করতে পারি। তাহলে আমি দেখতে পাচ্ছি শুধু আমাকে প্রবলেমটি পড়ে বুঝতে হচ্ছে কার সাপেক্ষে কি চেঞ্জ করছে। এইটুকু যদি আমরা বুঝতে পারি, তাহলে এই তিনটে ফর্মুলার ভেতরে কোনটি কাজে লাগবে সেটিকে আমরা খুব সহজে বুঝে যেতে পারবো। তাহলে আমি এই ফর্মুলার জন্য যদি বলি, এখানে ভেরিয়েবল অর্থাৎ চলরাশি যেগুলো রয়েছে সেটা হচ্ছে ভি আর টি। কোন সময় কাজে আসছে? যখন সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তিত হচ্ছে।
এই ফর্মুলাটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ভেরিয়েবল যারা রয়েছে তারা হচ্ছে ভি এবং এস। যখন আমি প্রবলেম করে বুঝতে পারবো যে সরণের সাপেক্ষে বা অতিক্রান্ত দূরত্বের সাপেক্ষে বেগ চেঞ্জ করছে, আমি এখানে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব দুটোকে যেন মিলিয়ে বলে দিচ্ছি। তার কারণটা কি, ওই যে আমরা একমাত্রিক গতি নিয়ে আলোচনা করছি, এবং আমি যেই মুহূর্তে একমাত্রিক গতি এবং বস্তুকণার গতির অভিমুখ পরিবর্তন করবে না, ওই রেখা বরাবর একই দিকে এগিয়ে চলবে, তখন আমি সরণটিকে অতিক্রান্ত দূরত্ব বলতেই পারি। যদিও সরণ একটা ভেক্টর রাশি, অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি, আমি এখানে সরণের মানের কথা বলছি। এই ফর্মুলার ক্ষেত্রে আমি দেখতে পারবো ভেরিয়েবল হচ্ছে এস এবং টি, অর্থাৎ এখানে সময়ের সাপেক্ষে অতিক্রান্ত দূরত্ব পরিবর্তিত হচ্ছে বা সময়ের সাপেক্ষে দূরত্ব অতিক্রম করছে বস্তুকণাটি। এবং যদি আমরা লাস্ট ফর্মুলার দিকে তাকাই, এটা একটা ইন্টারেস্টিং ফর্মুলা, যেটা কিনা এন তম সেকেন্ডে বস্তুকণাটি কতটা দূরত্ব অতিক্রম করছে সেইটিকে দেখাচ্ছে। এবং এখানটায়ও অবশ্যই আমরা জানি ইউ এবং এ এই দুটো জিনিস কিন্তু কনস্ট্যান্ট। এই ফর্মুলাটা শুধুমাত্র কিন্তু 1 সেকেন্ডের জন্যই প্রযোজ্য। আমরা এখানে মার্ক করে রাখতে পারি, এইটি শুধুমাত্র 1 সেকেন্ডের ক্ষেত্রেই প্রযোজ্য। এক সেকেন্ডের ক্ষেত্রে প্রযোজ্য কেন বলছি, বেশ কিছু প্রবলেম আমরা দেখতে পারি যে কোনো বস্তু কণা তৃতীয় সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তখন সেক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। কিন্তু যদি বলা হয় কোনো বস্তু কণার প্রারম্ভিক বিন্দু থেকে গতিশীল যখন হয়েছিল, তারপর তৃতীয় সেকেন্ড পর এটির অতিক্রান্ত দূরত্ব কত, এই তৃতীয় সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত, এটা মানে কিন্তু সেই 0তম সেকেন্ড থেকে 3তম সেকেন্ড এর মাঝের অতিক্রান্ত দূরত্বকে বলছে। অর্থাৎ এটা কিন্তু কোনো 1 সেকেন্ডের কথা বলছে না, তৃতীয় সেকেন্ড এবং তৃতীয় সেকেন্ডের পর এই দুটো কিন্তু আলাদা মিনিং নিয়ে রাখে। যার জন্য এই 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 ফর্মুলাটা যখন আমরা ব্যবহার করব, খুব খেয়াল রাখতে হবে প্রবলেমে কোন কথাটি বলছে। এই ছিল আমাদের কম্প্যাক্ট থিওরি, এবং প্রত্যেকটা যে ফর্মুলা এখানটায় রয়েছে সেই ফর্মুলাগুলোর ভেতরে কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা। এইবার আমরা প্রবলেম সলভিং এর দিকে যাব। এখানটায় আমি এই সি ভার্মা স্যারের বইয়ের এক্সারসাইজ নাম্বার 13টা আমি এখানটায় নিয়েছি একটা এক্সাম্পল প্রবলেম হিসাবে আমাদের এই থিওরি। প্রবলেমটিতে কি বলছে সেটিকে দেখা যাক। সবার প্রথম বলা হয়েছে একটা অবজেক্ট যার ভেলোসিটি নাকি 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 4 মিটার পার সেকেন্ড ভেলোসিটি, এবং এটা ত্বরিত হয়েছে, ইজ অ্যাক্সিলারেটেড অ্যাট রেট অফ 1.2 মিটার পার সেকেন্ড 5 সেকেন্ডের জন্য। তাহলে এর ভেতরে কতটা ডিস্টেন্স ট্রাভেল করবে এর ভেতরে। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বস্তু 4 মিটার পার সেকেন্ড এই বেগ নিয়ে গতিশীল, অর্থাৎ এটা কিন্তু আমাদের বলে দিয়েছে ইউ, মানে এই বেগ নিয়ে গতিশীল ছিল। আর ইউ আমরা কি জানি, একটা কনস্ট্যান্ট। আর এখানটায় যেটি থাকছে আমাদের, এটি ত্বরিত হয়েছে 1.2 মিটার পার সেকেন্ড। আমরা সুষম ত্বরণের কথা, এখানে ত্বরণ পরিবর্তনের কোনো কথা বলা নেই, অর্থাৎ এখানটায় এ বলে দেওয়া হয়েছে ত্বরণটা। ত্বরণটিকেও কিন্তু আমরা ধ্রুবক রাশি হিসেবে শনাক্ত করেছি, এবং টাইমটা 0 থেকে পরিবর্তিত হয়ে 5 সেকেন্ড অব্দি এসছে। তাহলে এইটুকু টাইমে এ কতটা দূরত্ব অতিক্রম করেছে, তাহলে টি এখানে ভেরিয়েবল, আর কতটা দূরত্ব অতিক্রম করেছে, তার মানে এখানে এসটা ভেরিয়েবল। তাহলে এস আর টি যদি ভেরিয়েবল হয়, তাহলে একটু আগে আমরা আলোচনা করলাম কোন ফর্মুলা আমরা ইউজ করতে পারি, না এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওখানে প্লাস এবং মাইনাস দুই ছিল, আমরা এখানটায় প্লাসটাই কেন চুজ করলাম, না এটা অ্যাক্সিলারেটেড। মাইনাস কখন, না যখন মন্দনের প্রশ্ন আসবে, অর্থাৎ রিটার্ডেড মোশনের প্রশ্ন আসবে, তখন সেক্ষেত্রে আমরা মাইনাস ব্যবহার করব। যাক, তাহলে এখানটায় সবকিছুর মানই বলে দিয়েছে, আমরা দেখতে পাচ্ছি সবকিছু একই রকম ইউনিটে রয়েছে, যার জন্য আমরা জাস্ট মানটাকে সাবস্টিটিউট করলে পরে এখানে উত্তরটিতে আমরা পৌঁছে যেতে পারবো। তাহলে এস জানতে চেয়েছে, ইউ বলে দেওয়া হয়েছে 4, টাইম টি বলে দেওয়া হয়েছে 5 সেকেন্ড প্লাস হাফ, এখানটায় এ বলে দেওয়া হয়েছে 1.2, আর টাইমটি 5 সেকেন্ড, মানে আমরা এখানটায় 25 রেখে দিতে পারি। তাহলে পরে আমরা এখানটায় যে জিনিসটি দেখতে পারবো সেটা হচ্ছে একটা সিম্পল ক্যালকুলেশন আমরা এখানটায় পারফর্ম করব, এবং 4 5 এখানটায় দেখতে পাচ্ছি 20, এবং এই জায়গাটায় আমরা যদি এটা কি ক্যালকুলেশন করি, তাহলে আমরা সেটি পেয়ে যাব 15, দ্যাট মিনস 35 মিটার।
ওকে, নেক্সট প্রবলেমের দিকে যাওয়া যাক। এই প্রবলেমটিতে বলা হয়েছে এ পার্সন ট্রাভেলিং অ্যাট 43.2 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ এই স্পিড নিয়ে সে চলছিল, অর্থাৎ এটা তাহলে ইউ, অ্যাপ্লাইজ দ্য ব্রেক গিভিং আ ডিসঅ্যাক্সিলারেশন অফ 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ডিসঅ্যাক্সিলারেশন এটা হচ্ছে তাহলে মন্দন টু ইজ স্কুটার। হাউ ফার উইল ইট ট্রাভেল বিফোর স্টপিং? হ্যাঁ, এর এর ভেতরে রাশিগুলিকে উজ্জ্ব রাখা হয়েছে, বিফোর ইটস স্টপিং, অর্থাৎ এটার অন্তিম বেগ তাহলে কত হতে হবে? 0 হতে হবে, অন্তিম বেগটা 0 হতে হবে। আর হাউ ফার তাহলে এখানটায় জানতে চেয়েছে কি? ডিস্টেন্স। তাহলে এখানে সরণের সাপেক্ষে বেগ পরিবর্তন টাইপের কিছু দেখাতে বলেছে। তাহলে আমরা এখানটায় কোন ফর্মুলা ব্যবহার করব? খুব সিম্পল, এখানটায় আমরা সরণের সাপেক্ষে বেগ পরিবর্তন অর্থাৎ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস সাইন কেন চুজ করলাম? বিকজ দ্য মোশন অফ ডিসঅ্যাক্সিলারেশন, এটা হচ্ছে সমমন্দনের গতি। তাহলে এখানটায় যে জিনিসগুলো বলে দিয়েছে, ইউনিটগুলো দেখছি আমি এক ইউনিটে নেই, অর্থাৎ এখানে রয়েছে 43.2 কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করি। আমরা জানি কিলোমিটারকে মিটার করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হয় এবং আওয়ারটাকে সেকেন্ড করতে গেলে 3600 দিয়ে গুণ করতে হয়। তাহলে এইটি আসবে, লেট মি ক্যালকুলেট। এইটি আসছে 12 মিটার পার সেকেন্ড। নেক্সট, ডিসঅ্যাক্সিলারেশন তার মান বলে দেওয়া হয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর এখানটায় দেখতেই পাচ্ছি আমি অন্তিম বেগের মানটি বলে দিয়েছে 0, অর্থাৎ এখানটায় আর আমরা দেখতে পারলাম কি? সরণের সাপেক্ষে বেগ পরিবর্তনের কথা বলা হয়েছে, যার জন্য আমরা এই ফর্মুলাটিকে চুজ করেছি। তাহলে অন্তিম বেগ তো 0, বসিয়ে দিলাম। এটা 12 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 ইন্টু এস, এটিকে লিখে রাখলাম। আমরা ঝটঝট করে গুণ করব না, কারণ কাটাকাটি তো করতেই হবে আমাদের। গুণ করে ফেলা মানে আবার তার প্রবলেমটিকে কমপ্লেক্স করে ফেলা। তাহলে এখানটায় আমরা লিখতে পারি এস ইকুয়াল টু 12 স্কোয়ার বাই 2 ইন্টু 6, দেখতেই পাচ্ছি 2 ইন্টু 6 12, মানে একটা 12 পড়ে থাকছে। তাহলে আর 12 মিটার যেতে হবে এইটিকে থামতে গেলে। এটাই হচ্ছে এটা সলিউশন। And the last solution of today's session, এই প্রবলেমটিতে বলে দেওয়া হয়েছে a driver takes 0.20 সেকেন্ড to apply the brakes after he sees a need for it। তাহলে এখানে একটা কনফিউজিং বিষয় রয়েছে। একটা ড্রাইভারের 0.20 সেকেন্ড সময় লাগে যে ব্রেক করতে হবে কিনা সেটা সিদ্ধান্ত নিতে, অর্থাৎ এটা সম্পর্কে আমরা আলোচনা করিনি। নেক্সট কি? দিস ইজ কল্ড দ্য রিয়াকশন টাইম অফ দি ড্রাইভার। তাহলে এইটি হচ্ছিল কি? রিয়াকশন টাইম। তার মানে এটা একটা বায়োলজিক্যাল কিছু একটা হবে, ফিজিক্যাল কোনো কিছু নয়। তবু আমাদের ফিজিক্সের ক্যালকুলেশনের ভেতরে এটা কাজে আসবে, আমরা দেখব। যাক, আমরা আসল প্রবলেমে ঢুকি। তাহলে তাহলে এইটুকু জায়গায় আমি দেখতে পাচ্ছি আসল প্রবলেমটি লুকিয়ে রয়েছে। কি রয়েছে? ইফ হি ইজ ড্রাইভিং আ কার অ্যাট আ স্পিড অফ 54 কিলোমিটার পার আওয়ার। এগেইন আমরা এখানটায় কি পেয়ে গেলাম? ইউ পেয়ে গেলাম, 54 কিলোমিটার পার আওয়ার। দিস ইজ ইউ, এটা হচ্ছে ইউ। আমরা লিস্ট করতে থাকি। তাহলে এখানটায় ইউ কত বলা হয়েছে? 54 কিলোমিটার পার আওয়ার। তারপর আমরা কি দেখতে পাচ্ছি এখানটায় আর কি কি বলে দেওয়া হয়েছে? অ্যান্ড হি ব্রেকস কজ, তাহলে ব্রেক করার পরে যে ডিসঅ্যাক্সিলারেশনটা হয়েছে সেটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তাহলে এটা হচ্ছে মন্দন এ। তাহলে এটাকে বলে দেওয়া হয়েছে 6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল। তাহলে ডিস্টেন্স ট্রাভেলটা বার করতে বলেছে। তাহলে ভেরিয়েবল ডিস্টেন্স ট্রাভেল অর্থাৎ এস বাই দি কার আফটার হি সিজ দ্য নিড টু পুট অন ব্রেক অন। তাহলে কি? ডিস্টেন্স ট্রাভেল মানে কি? ওই গাড়িটিকে থামাতে হবে। তাহলে আরেকটি কথা কি বলা হয়েছে? তাহলে ভি হচ্ছে আরেকটি ভেরিয়েবল। তাহলে এস আর ভি আমরা প্রত্যেকেই বুঝতে পারছি কোন ফর্মুলা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। আমরা ইউ দেখতে পাচ্ছি, এ দেখতে পাচ্ছি,
আর ভি অবশ্যই 0 হতে হবে। তবে তার আগে সবার প্রথম আমাদের কি কাজ করতে হবে না, ইউনিট গুলোকে একই ইউনিটে নিয়ে আসতে হবে। 54 কিলোমিটার পার আওয়ার, এগেইন আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, 54 ইন্টু 1000 বাই 3600, এদিকে আমরা দেখতে পারবো কত, 15 মিটার পার সেকেন্ড। জানতে চাওয়া হয়েছে এস, আর ভি তো 0, ইউ রয়েছে, দেখো ইউ রয়েছে আমাদের 15 মিটার পার সেকেন্ড, তাহলে 15 স্কোয়ার মাইনাস 2, এর ভ্যালু হচ্ছে কত, 6, আর এখানটায় এস রইল। তাহলে এস ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 225 বাই 12, তাহলে 225 বাই 12 মিনস এইটি আসছে 18.75 মিটার, কিন্তু এটা কিন্তু উত্তর নয়। কি বলা হয়েছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স ট্রাভেল বাই দি কার আফটার হি সিজ দ্য নিড টু পুট দ্য ব্রেক অন। তাহলে সে যখন ভাবলো যে ব্রেকটা করতে হবে, তারপরে গাড়িটা কত দূর এগিয়ে যাবে। তাহলে এইটুকু সময়, অর্থাৎ তার যে তার যে রিয়াকশন টাইমটা রয়েছে, সেই রিয়াকশন টাইমের ভেতরে তো গাড়ি খানিকটা এগিয়েছে, তাহলে সেই টাইমটিকে আমাদেরকে বার করতে হবে। তাহলে সেই টাইমে কিন্তু সে ব্রেক করেনি, ফলে তখন কিন্তু তার কোনো ডিসঅ্যাক্সিলারেশন ছিল না, তাহলে তখন কি সে সমবেগ নিয়ে এগোচ্ছিল। তাহলে সেই সময় কন্ডিশন কি হবে, খুব সিম্পল, এস প্রাইম দিয়ে লিখছি আমরা, এস প্রাইম ইকুয়াল টু কত, ইউটি। ইউ তো বলে দেওয়া হয়েছে 15, আর টি এর ভ্যালু কত বলে দেওয়া হয়েছে, এত সময় ধরে সে ভেবেছে, এত সময় তার টাইম লেগেছে, তাহলে এত সময় তার ভাবতে ভাবতে গাড়িটা এত দূর এগিয়ে গেছে, তাহলে এইটা কত আসবে, 3, এটা আসছে 3 মিটার। তাহলে ওভারঅলি সে কতটা এগিয়ে যাবে, ব্রেক করার পরে তো এস, আর ব্রেক করার আগে সে গেছিল কত, এস প্রাইম, দ্যাট মিনস 18.75 প্লাস 3, তাহলে এটা কত পাচ্ছি আমরা, 21.75 মিটার। ওকে, সো দিস ইজ আওয়ার লাস্ট প্রবলেম, আর আমাদের সেশনটাও আমরা এখানে শেষ করছি। পরবর্তী সেশনে আমরা আলোচনা করব অ্যাভারেজ মোশন নিয়ে, অর্থাৎ যেখানে আমরা অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ, গড় দ্রুতি, গড় ত্বরণ নিয়ে আলোচনা করব, সেটা আমরা নেক্সট সেশনে আসবো। এবং ডেফিনেটলি আজকের সেশনটা খুব ইজি পার্ট ছিল একটা, আমরা বেসিক থেকে অ্যাডভান্স কাইনেমেটিক্স এর সমস্ত প্রবলেমগুলো এখানটায় সলভ করব। ওকে, থ্যাংক ইউ।